আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং আমার প্রাণের প্রিয় কলিজার প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। জুমা মোবারক। আজকে পবিত্র জুমার দিন, জুলাইয়ের 4 তারিখ। জুলাইকে আমাদের গণ অভ্যুত্থান তথা কোটা আন্দোলন থেকে শুরু করে যারা গণ অভ্যুত্থান কোটা আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয়ার মাধ্যমে যে স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, আমি সকল জুলাই যোদ্ধাদেরকে জানাই অভিনন্দন এবং সাদর সম্ভাষণ এবং জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, তথাপি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে কোটা আন্দোলনটা আমারও আন্দোলন। তো কোটার জন্য আজকে আমি প্রবাসী। সরকারি চাকরি বয়স সীমা বৃদ্ধি, সেটা আমার আন্দোলন, সেটা আমার দাবি। তো তথাপি একজন দেশের সচেতন নাগরিক হিসেবে আমি আমার ছাত্রছাত্রী ভাই বোনদের সাথে সংহতি এবং সহমত এবং ঐক্যমত পোষণ করে ভিডিও বার্তা, কমেন্ট, পোস্ট, শেয়ারের মাধ্যমে এই সুদূর প্রবাস থেকে আমার মতো অনেকেই জুলাই অভ্যুত্থানের যোদ্ধা, জুলাই অভ্যুত্থানের সঙ্গী, জুলাই অভ্যুত্থানের সমর্থক, জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধা। তো আমি একজন সাদামাটা মনের একজন বাংলাদেশি বাঙালি নাগরিক মানুষ। আমি যখন রবীন্দ্রনাথের বাংলাদেশ ধর্মী কবিতা গান শুনি, গর্ববোধ হয়, মনটা ভরে যায়। কাজী নজরুল ইসলাম, আমাদের কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, শামসুর রহমান, এভাবে যারা বাংলাদেশের বঙ্কিমচন্দ্র হইতে শুরু করে জগদীশচন্দ্র বসু, আমাদের যারা কবি সাহিত্যিক তথা দার্শনিক গুণী ব্যক্তিবর্গ যারা আছেন, তারা যখন দেশ নিয়ে কবিতা সঙ্গীত রচনা করেন, গল্প উপন্যাস রচনা করেন, সেখানে বাংলাদেশের প্রশংসা তথা গুণকীর্তন তথা ভবিষ্যৎবাণী গুলো দেখলে মনটা গর্বে ভরে ওঠে। কিন্তু বাস্তবিক প্রেক্ষাপট চিন্তা করলে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়, মুখ লুকিয়ে রাখার উপক্রম হয়। আমি একজন স্বতন্ত্র ব্যক্তি, আমার কথা যদি কারো কথার সাথে, কারো জীবনের সাথে মিলে যায়, এটার অর্থ এই নয় যে আমি তার পদাঙ্ক অনুসরণ করি। আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশি, বাঙালি, আলহামদুলিল্লাহ। তবে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে জুমার নামাজ পড়ে জুমার দিনে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আগেও আমি এই কবিতাটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। আজকে আমি আবারও এই কবিতাটাকে স্মরণ করতে চাচ্ছি, স্মরণ করব। আমাদের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তথা উপদেষ্টা মণ্ডলী যারা ক্ষমতায় বসেছেন, তাদেরকে সংস্কার নামক এক গুরু দায়িত্ব দিয়ে বসানো হয়েছে। অত্যন্ত হতাশার বাণী, দুঃখ এবং পরিতাপের এবং লজ্জা এবং ন্যাক্কারজনক ঘটনা ব্যাপার হচ্ছে, সংস্কার কতটুকু হয়েছে আমি অনুভব করতে পারতেছি না, আমি বুঝতেছি না। সংস্কার উল্লেখযোগ্যভাবে কিছুই হয়নি। যতটুকু হওয়ার কথা, যে আশা নিয়ে বুক বেঁধেছিলাম, যে আশাটুকু বুকে বেঁধেছিলাম, যে আস্থা এবং ভরসার জায়গায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ছিলেন, তার অন্তর্বর্তীকালীন সরকার সেই আস্থা ভরসার জায়গায়, সম্মানের জায়গায় নাই এখন আর। যাক,
সারা পৃথিবীর মানুষের দুইটা হাত, ডান হাত বাম হাত। আমি মনে করি বাঙালিদের, বাংলাদেশিদের তিনটা হাত, ডাইন বাম এবং অজুহাত। যে কোনো প্রেক্ষাপটে, যে কোনো বিষয়, যে কোনো ইস্যুতে তারা এই অজুহাত নামক মরণ ব্যাধি লজ্জাজনক বিষয়, ব্যাপার অনুসরণ করে, লালন করে। তো আমি ক্ষুদ্র একজন নাগরিক বাংলাদেশের, 18-20 কোটি মানুষের মধ্যে আমি একজন। তো আমার মতো অথবা আশিক চৌধুরী অথবা যারা কবি সাহিত্যিক, দেশপ্রেমিক, সচেতন, বিবেকবান নাগরিক, সিটিজেন বাংলাদেশের আছেন, তাদেরকে আমি সশ্রদ্ধ চিত্তে সম্মান জানাচ্ছি, স্মরণ করতেছি এবং তাদের প্রতি আমার উদারত আহ্বান, দয়া করে আমার দেশমাতৃকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সোনার বাংলাটাকে এই মরণ ব্যাধি, ক্যান্সারের মতো, এইডসের মতো, আরও করোনার মতো ভাইরাসেও আক্রান্ত করে ফেলেছে। দয়া করে অ্যান্টিভাইরাস দিয়ে হোক, উন্নত মানের ডক্টর দিয়ে হোক, আইসিইউতে নিয়ে হোক, আপনাদের সকলকে আমি সবিনয় উদারত আহ্বান এবং অনুরোধ জানাচ্ছি, আমার দেশটাকে বাঁচান, আমার দেশটাকে সুচিকিৎসা দেন। যাক, আমি বাংলাদেশের নাগরিক হয়ে, আইন বিভাগের একজন ছাত্র হয়ে 50-55 ডিগ্রি, দেখেন রুমের ভিতরে গামাচ্ছি, 50-55 ডিগ্রি তাপমাত্রা দেশে এসে আমাকে লেবারি করতে হয়, আমাকে কামলা কাটতে হয়, আমাকে এভাবে কঠিন পরিশ্রম করে, কঠিন প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে টিকে থাকতে হয়। প্রবাসে আত্মীয় স্বজন, মা বাপ, স্ত্রী, সন্তান সবাইকে ফেলে এসে এই প্রবাসে, প্রবাস নামক জেলখানা বলেন, প্রবাস নামক অভিশাপ বলেন, এখানে আমাকে পড়ে থাকতে হচ্ছে। অত্যন্ত দুঃখজনক। শুধু আমি এখানে প্রায় 7 কোটি মানুষ প্রবাসী, প্রায় মধ্যপ্রাচ্যে 1 কোটি প্লাস প্রবাসী, যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, অর্থনৈতিক চাকাকে সচল রাখেন, তারা হতবাগা, অবাগা, কপাল পোড়া, অসহায়। তাদের থেকে মানুষ ভোগ করে, তাদের প্রাপ্য ন্যায্য অধিকারটুকু তা কেউ দিতে চায় না, দেয় না। যাক, যেটা নিয়ে বলতে এসেছি, সংস্কার, জুলাই সনদ, গণহত্যা বিচার, কোনটা সম্পূর্ণ হয়েছে? হয় নাই, চলমান সংস্কার, চলমান প্রক্রিয়া। তো বাংলাদেশের নোংরা প্রতিহিংসার যে রাজনীতি, সেটাকে আমি ধিক্কার জানাই, ঘৃণা করি। আমাদেরকে এই করোনা ভাইরাসের মতো ঘাতক ভাইরাস থেকে বেরিয়ে আসতে হবে। দুর্নীতি, ঘুষ, স্বজনপ্রীতি, পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। তো এই সকল ইস্যু তথা এই সকল প্রেক্ষাপট, এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আমি জাগ্রত কবি, আমার প্রাণের প্রিয় শ্রদ্ধেয় কবি মুহিব খানের যে জাতীয় সঙ্গীত হিসেবে প্রস্তাবিত হয়েছে, যে সঙ্গীতটা ইঞ্চি ইঞ্চি মাটি, ওইটা নিয়ে আলোচনা করব। আমার দেশ, আমরা বাঙালি আবেগপ্রবণ জাতি। সেজন্য আমাদের এই আবেগকে পুঁজি করে, আবেগ ইমোশনটাকে ব্যবহার করে কেউ ধর্ম ব্যবসা করতেছে, কেউ রাজনীতি ব্যবসা করতেছে। তো আমাদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলতেছে, আমরাই আমাদের শত্রু। তো সেজন্য এই সঙ্গীতটা খুবই ইম্পর্টেন্ট। ইঞ্চি ইঞ্চি মাটি, জাগ্রত কবি মুহিব খান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার ছাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বা হানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা, সবুজের ছায়া ডাকা, সুজলা সুপলা পরিপাটি। বুঝতে হবে প্রতিটি কথা গভীর তাৎপর্যপূর্ণ, প্রতিটি লাইন গভীর তাৎপর্যপূর্ণ।
তো আমরা 8, 9, 10-এ ইন্টারে পড়ছিলাম ব্যাখ্যা, সারমর্ম, সারাংশ। তো হুজুকে বাঙালি হওয়া যাবে না, সারা পৃথিবী আপডেট হচ্ছে। এখন সারা পৃথিবী এআই নিয়ন্ত্রণ করতেছে, টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি নিয়ন্ত্রণ করতেছে। তথ্য দিয়ে যুদ্ধ চলবে এখন, টাকা অস্ত্র দিয়ে কোনো লাভ নেই। দেখেন, তো সেজন্য যে কোনো একটা তথ্য, যে কোনো একটা ইনফরমেশন কতটুকু অথেন্টিক, কতটুকু বাস্তব, সত্য, সেটা আপনাকে বিবেক দিয়ে বিবেচনা যাচাই করতে হবে। তো দেখেন, বলছে যে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি। কেন সোনার চাইতে খাঁটি বলছে? সেটা কিন্তু বাস্তব, প্রমাণ পাইছে। আমাদের মাটি এত উর্বর, যেটা ফেলবে, যে বীজের ফেলা হবে, সেখানে বৃক্ষ হয়ে যাবে, গাছ হয়ে যাবে। তো ইবনে বতুতার মতো লোকও এসে আমাদের এখানে প্রস্তাব করার মতো জায়গা খুঁজে পায় না, যেখানে যে সেখানে ওষুধি গাছে ভরপুর। তো যাক, বাংলাদেশ আসতেছে, তো বলতেছে শত্রু বা হানাদার, শত্রু বলেন বা হানাদার বলেন, কেউ কেড়ে নিতে পারবে না। রঙের তুলিতে আঁকা, সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি, একদম পরিপাটি, শিল্পীর রঙের তুলিতে আঁকার মতো কোনো মনে হয় যেন কোনো শিল্পী এঁকে দিয়ে গেছে। তো সেজন্য আমাদের এই বাংলাদেশ বলছে যে ধনধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, সবার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সেই স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে গেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। কেন বলছে? কেন 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 বলছে এই কথাটা? আগে আমি বুঝি নাই, উপমা দিছে, প্রশংসা করছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন আসছেন, যখন বলছেন যে দক্ষিণ এশিয়ার অথবা নেপাল, ভুটান, মায়ানমার, ভারত, পাকিস্তান, এদের সমুদ্রের অভিভাবক হচ্ছে আমরা, বাংলাদেশ। বুঝতে হবে বাংলাদেশের ভৌগোলিক পটভূমিটা, ভৌগোলিক অবস্থানটা খুবই তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো বাংলাদেশের খনিজ সম্পদ, মেধা সম্পদ, জনসম্পদ, জনশক্তি সম্পদ তথা আরও নানান সম্পদে ভরপুর পরিপূর্ণ এই আমার সোনার বাংলাদেশ। কিন্তু আমাদের হোল সিস্টেম ইজ করাপ্টেড। সংবিধানটা আরেকজন থেকে চুরি করা, আরেকজন থেকে কপি করা। আমাদের স্বাতন্ত্র্যবোধ, আমাদের নিজস্বতা বলতে একটা জিনিস থাকতে হবে। আমি মনে করি আমাদের সব কিছু পরিবর্তন করতে হবে। জাতীয় সঙ্গীত আমাদের পরিবর্তন করতে, জাতীয় খেলা, জাতীয় ফল, এগুলো আমাদের পরিবর্তন করতে হবে। হাইডুডু খেলাটা কেমন, জাতিটা কেমন? আমরা বাঙালি জাতি, আমি দুঃখিত, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমি বলতাম, মূলত আমার যে ফেসবুক আইডিটা ছিল পুরাতন, হ্যাঁ, আমি ওইখানে অনেক লেখালেখি করতাম, অনেক অ্যাক্টিভ ছিলাম। তো এটা এখন আপাতত আমি ব্যবহার করতে পারতেছি না, কখন ফিরে পাবো জানি না। তবে আমি ওইখানে লিখতাম তাদেরকে উদ্দেশ্য করে, যারা অশিক্ষিত, মূর্খ, বর্বর, অসভ্য, জ্ঞানহীন, বিবেকহীন, অমানবিক, তাদেরকে উদ্দেশ্য করে বলতাম এরা বাঙালি জাতি, এরা ডট 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 জাতি। সে ফুদে আর যেভাবে গালি দেয় না, ওইভাবে তো আমি দিতে পারতেছি না, কপিরাইট খেয়ে যাবো। তো সেই জন্য খুবই দুঃখ লাগে, খুবই আফসুস, খুবই লজ্জা, খুবই ন্যাক্কারজনক ব্যাপার এটা। আমাদের এই ভিতরটাকে, ব্যক্তিত্বটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। যাক, দুঃখজনক ব্যাপার, আমাদের জাতীয় খেলা হাইডুডু, সামনে আগাইতে চাইলে তাকে পিছনে টেনে ধরতে হয়। আমরা জাতিগতভাবে একজন আরেকজনের ভালো দেখতে পারি না, প্রতিহিংসা, এটা থেকে বেরিয়ে আসতে হবে। আসেন, তারপরে হচ্ছে আমাদের এই দুর্নীতি, স্বজনপ্রীতি, প্রতিহিংসা, এগুলো থেকে যদি বাইরে না হই আমরা, উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা, দুর্নীতি, বেকার মুক্ত সোনার বাংলা কখনোই গঠন হবে না। তারপর আশা নিয়ে মানুষ বেঁচে থাকে। কিছু কিছু মানুষকে দেখলে মনে আশা জাগে। সেরকম একজন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল লরিয়েন্ট, নোবেল জয়ী, উনি যোগ্য, মেধাবী, প্রতিভাবান একজন গুণী ব্যক্তি, বাংলাদেশের সম্পদ, সারা পৃথিবীর সম্পদ। ওনার সেই 3-0 তত্ত্বকে আমি সেলুট জানাই। সেটাও যদি বাংলাদেশে প্রয়োগ করে উনি দেখাইতে পারেন, তাও বাঙালি জাতির যদি কোনো গতি হয়। আসেন, পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি, ধন্য ধন্য আমি, সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান।
আপনারাই বলেন কি বলছেন উনি, কি বুঝাইছেন? বাংলা বাংলা মাটির সন্তান, আমি ধন্য ধন্য আমি। তো আসলে যদি উপরালায় আমাকে বাংলাদেশে পাঠাইছে, আল্লাহ আমার বাংলাদেশে পাঠানোটা নির্ধারণ করছে। এই দেশে হয়তো আমরা যারা 16 কোটি 18 কোটি 20 কোটি বাঙালি জাতি বাংলাদেশে আছি, বাংলাদেশের নাগরিক আছেন, তারা সবাই কিন্তু উপরালার পরিকল্পনায় বাংলাদেশে হয়েছে। যদি না উপরালার কোনো পরিকল্পনা না হইয়া আমি এমনি আসতাম, তো আমি না হয়তো অনেকেই ধন্য। শুধু আমাদের চালচলন, আমাদের স্বভাব চরিত্র, রাষ্ট্র পরিচালনা, বন্টন, অর্থনৈতিক জ্ঞান ইত্যাদি ব্যাপারগুলো যদি, নেতিবাচক বিষয়গুলো যদি আমাদের ভিতরে না থাকতো, তবে ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে বিশ্বের দরবারে গর্বের সাথে, সম্মানের সাথে মাথা উঁচু করে আমাদের দেশ, আমাদের দেশের নাগরিক দাঁড়াতে পারত। সত্যি তখন ধন্যই হইতাম আমরা। এখন ধন্য হইতে লজ্জা লাগে, ধন্য এই কথাটা বলতে। যাক, তারপরে বাংলাদেশ আমার সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। যখন আমি এই জন্মভূমিটার জন্য, বাংলাদেশের জন্য, বাংলার মাটির জন্য, বাংলা ভাষার জন্য আমরা যখন জীবন কোরবান দিছি, আমার ভাইরা, দেওয়ার পরে, স্বাধীন হওয়ার পরেও কবি বলতেছে সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। এখন আমি জীবন কোরবান দিতে রাজি, প্রস্তুত আছি। যেহেতু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রাণের নবী, বিশ্ব নবী, সারা সৃষ্টি কুলের নবী, স্বদেশ প্রেম ইমানের অঙ্গ বলছেন, আমি একজন মুসলিম, ইমানদার মুসলিম নাগরিক, আল্লাহর বান্দা। সেই হিসাবে আমি দেশের জন্য সব কিছু করতে প্রস্তুত, সব আমার সাধ্য মতো। জীবন কোরবান দিতে হলে দেব, তবে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের এই মাটির মুক্তি, উন্নতি হইতে হবে। আবার এই কোরবান দেওয়ার পরেও বলতেছে আবারও ইরানের মতো র আমাদের দেশে যেরকম ঢুকছে, চারদিকে দুশ্মন, বেগুনা বেগুনা মন, সাহস জমিয়ে রাখো বুকে। চারদিকে দুশ্মন, বেগুনা বেগুনা মন, সাহস জমিয়ে রাখো বুকে। এই যে আমরা মুসলমান, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। শত্রুকে পরাজিত করতে হবে। আমাদের যেটা ন্যায্য হিস্যা, সেটা আমাদেরকে চিনিয়ে নিতে হবে। সংবিধান কর্তৃক একজন নাগরিক হিসেবে আমার যে অধিকার, সেটা আমাকে রাষ্ট্র দিতে হবে। সবাইকে সচেতন হতে হবে। হুজুকে বাঙালি হওয়া যাবে না, প্রতিহিংসা পরায়ণ হওয়া যাবে না। শত্রুকে পরাজিত করতে বলছে। আসেন, আবার বলতেছে চারদিকে গাদ্দার বিন্দেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সজাগ দৃষ্টি রাখতে হবে। হ্যাঁ, সকল মির্জাপর বিদেশি গোলামচর রুখতে তাদের আজ, সকল মির্জাপর বিদেশি গোলামচর রুখতে তাদের আজ হবে। তাদেরকে রুখতে হবে, তাদের থামাইতে হবে, আটকাইতে হবে, তাদেরকে বন্দি করতে হবে, শাস্তির আওতায় আনতে হবে, তার টাকা দিয়ে বের করে দিতে হবে। বলেন, যারা বিদেশি গোলামচর আছে, আমাদের ভিতরে যারা মির্জাপুর আছে, এই জন্য হয়তো বিএনপি শহীদ জিয়া প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক সংগঠন দল, কিন্তু শহীদ জিয়ার আদর্শ লালন করে না সবাই। এই দলের ঊর্ধ্বতন নেতাকর্মীরা তার নীতি আদর্শ লালন করে না, সেজন্য অধপতন এই দলের। আল্লাহ জানি না যে জাতি যেরকম তার শাসক হবে এরকম হয়তো। আমি মনে করছি যে বাঙালি জাতি হয়তো একটু ভালো হয়েছে, না হলে প্রফেসর নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তি ক্ষমতার আসনে বসার কথা ছিল না। নারী নেতৃত্ব ডাইরেক্ট বয়কট করতে হবে, আমাদেরকে ডাইরেক্ট বাদ দিতে হবে। আমেরিকাকে দেখেন, কয়জন নারী প্রেসিডেন্ট ছিল বলেন? নারী নেতৃত্ব আমাদেরকে ফিসিয়ে আছে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। আচ্ছা যাক, আসেন, রুখতে হবে তাদের। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে অগণিত সাধু আউলিয়া। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে অগণিত সাধু আউলিয়া। বুঝতে হবে, 12 আউলিয়া, 360 আউলিয়া, সাধু সব আছে বাংলাদেশ। শহুর দিশের বাংলা ভাষানি আছে মুজিব, ওসমানী ও জিয়া। সম্মানীকে সম্মান দিতে হবে, গুণীকে তার গুণের কদর করতে হবে, যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসাতে হবে। এই জিনিসটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে, তখন বাঙালি জাতির ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা উড়ে। শহীদ তিতুর দেশে, বুঝতে হবে, শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা উড়ে। সময়ে ঝড়ের বেগে
সমরে ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে জাগ্রত কুটি অন্তরে, সময়ে ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে জাগ্রত কুটি অন্তরে, যেমন উঠেছিল জুলাই অভ্যুত্থানে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান, বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। সালাম রফিক, শফিক, বরকত, শফিউর মাতৃভাষার জন্য রক্ত ঢেলে দিছে। আল্লাহ দেখছেন, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত, দুপুরবেলা রক্ত, বুঝতে হবে। তো আসেন, বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান, এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। প্রতিটি কথা যেন বাস্তব, উনি বলার পরে ঘটছে। যেমন কাজী নজরুলের বিদ্রোহী কবিতার শেষ লাইনের বাস্তবতা এটা। মোবাইল বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে, থাকবো না খুব বদ্ধ করে, দেখবো আমার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। যাক, কোনো দিকে না যাই। তো বিশ্ব মানবতার গান বেজে উঠছে মাটি থেকে। এত কিছু থাকার পরেও কেন আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না? কেন আমরা উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা, দারিদ্র, বেকার, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হতে পারবো না? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাদন বড় বেশি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টান, বাঙালি, পাহাড়ি এক দেশি সম্প্রদায় সামনের গান গাইতেছে। তাহলে দেখেন, অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাদন বড় বেশি। এই যে মায়ার বাদন, যে আমরা যে আবেগ পরায়ণ, ইমোশনাল, সেটাকে নিয়ে মানুষ ব্যবসা করে, সেটাকে পুঁজি করে মানুষ দুর্নীতি করে। যাক, আল্লাহ হেদায়েত করো। তো কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ, বাই রাখো হাতে হাতে। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ, বাই রাখো হাত হাতে। সমরে বক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। ইঞ্চি মাটি সোনার সাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বা হানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। আমরা বাংলা মাটির সন্তান হয়ে কিভাবে হাজার হাজার লক্ষ কোটি টাকা আমরা পাচার করে দিতে পারি? দেশের মেহনতি মানুষের, অসহায়, গরিব, দরিদ্র, খেটে খাওয়া মানুষের হক কিভাবে আমি মানি লন্ডারিং করতে পারি, কিভাবে আমি আত্মসাৎ করতে পারি, কিভাবে আমি লুটপাট করতে পারি? কোথায় পাবো এটার বিচার? কোথায়? উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায্য হিস্যা, আমাদের ন্যায্য অধিকার চাই। সকল প্রবাসী, সকল বাঙালি, সকল বাংলাদেশি নাগরিকের পক্ষ থেকে আমি বলতেছি, সংবিধান থেকে শুরু করে, জাতীয় খেলা থেকে শুরু করে, জাতীয় সঙ্গীত পর্যন্ত, আমাদের তৃণমূল থেকে সংসদ ভবন, গণভবন পর্যন্ত সকল স্তরে স্তরে, পরতে আমাদেরকে সংস্কার করতে হবে। গ্যাংগ্রিনে ধরে গেছে, পচন ধরে গেছে, ক্যান্সারে ধরে গেছে, ভাইরাসে ধরে গেছে। এগুলাকে সঠিক তদারকি, সঠিক ম্যানেজমেন্ট, সঠিক বন্দোবস্ত, সঠিক বন্টন, সঠিক চিকিৎসা এবং রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত জরুরি। তো আমি বেশি কিছু বলতে চাই না, আমার মতামত আমি প্রকাশ করলাম। আর কাকে বলবো, কোথায় বলবো, কে শুনবে আমাদের কথা?